ডাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারণা, ইশতেহারে প্রতিশ্রুতির ছড়াছড়ি, নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকট নিরসনে জোর প্রার্থীদের। চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি। দুই পক্ষের সমাবেশের ঘটনায় টাঙ্গাইল শহীদ মিনার এলাকাতেও ১৪৪ ধারা। জাহাজের ওয়াচম্যান নিয়ে চট্টগ্রাম বন্দর সেল ও শিপিং এজেন্ট দ্বন্দ্ব, ৩ গুণ বেশি মজুরিতে নিয়োগ বাধ্যতামূলকে নিরাপত্তা দপ্তর চিঠি দেয় বিরোধ। এবং নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বোকো হারামের হামলায় নিহত ৬০। দারুল জামা গ্রামে নির্বিচারে গুলি চালিয়ে আগুন দেওয়া হয় ঘর বাড়িতে। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছে আমি মশিউর অনিক। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ। ভিপি সহ বিভিন্ন পদের যারা প্রার্থী আছেন তারা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। আর এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ বিন নূর এবং কার্জন হল এলাকায় আছেন সহকর্মী আজহার লিমন। তবে শুরুতেই চলে যেতে চাই কলাভবনের সামনে, যেখানে আছেন ফরহাদ। আপনার মাধ্যমে জানতে চাই, ডাকসু নির্বাচন তো শেষ দিন প্রচারণার, তো সকাল থেকে প্রার্থীরা আসলে কোথায় কোথায় যাচ্ছেন, কি কি বলছেন, প্রচারণা করছেন, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আমরা আসলে এই মুহূর্তে কলাভবনের সামনে নয়, আমরা রয়েছি রোকেয়া হলের সামনে। এখানে আমরা দেখছি প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা শুরু করেছেন গেটে, এবং 10টার দিকে যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবার কথা, কিন্তু আমরা দেখছি যে 9টার পরপরই কিন্তু অনেক প্রার্থী তারা এই হল গেটের সামনে এসছেন এবং তারা প্রচারণা চালাচ্ছেন। শুধু এই রোকেয়া হলের সামনে নয়, আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতেই দেখেছি যে 9টার পর থেকেই অনেকে আসলে প্রচারণা শুরু করেছে। যদিও প্রচারণার আনুষ্ঠানিক সময় শুরুর হচ্ছে 10টা থেকে, কিন্তু 9টা থেকে অনেকে শুরু করেছে। আমরা চিফ রিটার্নিং অফিসারের সাথে মুঠোফোনে কথা বলেছি, তিনি বলেছেন যে 10টার দিকেই শুরু হওয়ার হচ্ছে আসলে সময়, যারা 9টায় শুরু করেছে সেটা আচরণবিধি লঙ্ঘন তিনি বলছেন। তবে যেহেতু শেষ দিন, সেক্ষেত্রে হয়তো কিছু ছাড়ের ব্যাপার থাকলেও থাকতে পারে। তবে আমরা দেখছি যে খুবই উৎসব মুখর পরিবেশে আজকে, যেহেতু একদম প্রচারণার শেষ দিন, আমরা দেখছি একদম প্রচারণার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এখানে আমরা দেখছি যে ছাত্র দলের যিনি সদস্য পদপ্রার্থী ডাকসুর মেহেরুন্নেসা কেয়াত থেকে শুরু করে ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীদের হয়ে কেউ কেউ এখানে প্রচারণা চালাচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। এবং মেয়েরা যখন এই হলের ভেতরে ঢুকছেন, বের হচ্ছেন, তখন কিন্তু তাদেরকে তাদের লিফলেট দেয়া হচ্ছে, এবং এই লিফলেটের ভেতরেও কিন্তু নানা রকমের বৈচিত্র্য, নতুনত্ব আমরা লক্ষ্য করছি। বিভিন্ন স্টাইলের লিফলেট বানিয়ে ভোটারদের আকৃষ্ট করবার একটা চেষ্টা আমরা দেখছি। আমরা যেই রোকেয়া হলের সামনে রয়েছে, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 18টি হলে 40,000 প্রায় ভোট, সেখানে সবচেয়ে বেশি ভোটার আসলে এই রোকেয়া হলেই, এবং এই রোকেয়া হলে আমরা দেখছি 5,600-র উপরে আসলে এই রোকেয়া হলে ভোটের সংখ্যা। এবং আমরা যদি একটু বলি যে আজকে সারাদিনই প্রার্থীরা কিন্তু যেহেতু শেষ দিনের মতো করে প্রচারণা চালাবেন, এবং আমরা ক্যাম্পাসে আজকে অন্য অনেক দিনের চেয়ে আজকে বেশি উৎসব মুখর পরিবেশ, এবং প্রার্থীদের প্রচারণায় অন্য দিনের চেয়ে বেশি ব্যস্ত থাকার দৃশ্যই হয়তো আমাদের চোখে পড়বে। তো এই ছিল অনেক আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই কার্জন হল এলাকায়, সেখানে আছেন আজহার লিমন। ফরহাদ থেকে জানছিলাম যে আসলে প্রার্থীরা ভোর থেকে শুরু করে দিয়েছেন তাদের প্রচারণা, অর্থাৎ 1 ঘন্টা আগে থেকে তাদের প্রচারণা শুরু করেছেন। তো জানতে চাই আপনার মাধ্যমে যে ডাকসু নির্বাচন ঘিরে ভোটাররা কি বলছেন এত সকাল বেলা তাদের এই প্রচারণা ঘিরে। সকাল সকাল ভোটারদের সঙ্গে আমরা দেখছি যে যারা প্রার্থী এবং প্রার্থীর পক্ষে, ফরহাদের মতো আমিও দেখলাম যে এখানে প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা, কর্মীরা এখানে প্রচারণা চালাচ্ছে কার্জনে। আমি এই চিত্রটা দেখছি। আর যে চিত্রটা দেখছি যে নির্বাচনের জন্য যে সামগ্রিক প্রস্তুতি, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে প্রতিটি প্রান্তেই দেখা যাচ্ছে।
এইখানে যেমন এই প্রচারণার দৃশ্যটি আমরা দেখছি, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এই কার্জনের সামনে ঢুকতেই এই গেটের পাশে কিন্তু নির্বাচন আচরণ বিধিমালা এই বড় একটা ব্যানার লাগানো হয়েছে, এবং যেটি আমরা দেখছি যে এই নির্বাচন তো মাঝখানে একটা দিন, আজকে থেকে প্রচারণাটা শেষ হচ্ছে। এই 9 তারিখের এই নির্বাচনের জন্য যে সামগ্রিক প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বা এই রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় তাদের পক্ষ থেকে কিন্তু এই ধরনের প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে, যেটি আমরা দেখছি যে আজকে শেষ দিনে বিভিন্ন যে প্যানেল তারা তাদের মতো করে বিভিন্ন কর্মসূচি রেখেছে। আমাদের হাতে যে সূচিগুলো আছে তাতে দেখলাম যে দুপুর 12টার দিকে এই কলাভবনের সামনে থেকে, বটতলার সামনে থেকে এই ছাত্রদলের যে প্যানেল আবিদ সহ ভিপিজিএস এই প্রার্থীরা সেখানে শপথ বাক্য পড়বেন, এবং সেই সঙ্গে বিভিন্ন হল সংসদের ছাত্রদলের যে প্যানেল আছে তারা সেখানে শপথ বাক্য পড়বেন। এই ধরনের একটা কর্মসূচি আমরা দেখছি। সেই দিনেও অনেকে ইশতেহার নিয়ে আসছেন। বিকাল 5টায় আমরা দেখলাম যে রেড জুলাই এবং জুলাই ঐক্যের একজন যে নেতা, যিনি এই হল কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ইশতেহার দেবেন। এবং আমরা দেখছি যে একই সঙ্গে যেহেতু মাঝখানে একটা দিন এবং 9 তারিখেই যে কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় হল সংসদ নির্বাচন, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কর্মসূচি আছে, এবং যেটি আমরা দেখছি যে দুপুর 12টা থেকে এই বিভিন্ন অনুষদে, বিজ্ঞান কলা সহ বিভিন্ন অনুষদে এই ডাকসু নিয়ে সচেতনতামূলক সভা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং সেইখানে কিন্তু শিক্ষার্থীদের যোগ দেবার কিন্তু কথা বলা হয়েছে। এবং যেটি জানিয়ে রাখি যে এবারের ডাকসুতে প্রায় 8টি ভোট কেন্দ্র থাকবে এবং সেখানে প্রায় 810টি ভোট কক্ষ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ভোট কক্ষগুলো বা এই ভোট কেন্দ্রগুলো প্রস্তুত করার জন্য কাজ করছে, এবং তারা বলছে যে প্রতিটি শিক্ষার্থী যদি 10 মিনিট করে সময় নেয় তবুও ভোট দিতে সমস্যা হবে না। তো এই ছিল অনেক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে ডাকসু নির্বাচনে আমার কাছে থাকে সবশেষ। সহকর্মী আজহার লিমন যুক্ত ছিলেন কার্জন হলের সামনে থেকে, এবং ডাকসু নির্বাচন ঘিরে সেখানকার যে ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস তারই প্রতিফলন শুনছিলাম আমরা তার কণ্ঠে। ঠিক প্রাচ্যের অক্সফোর্ড তকমা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কিন্তু এখনও রয়েছে নানা ধরনের সংকট। বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তুলে ধরছেন তাদের ইশতেহার, আর বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের বিশ্বমানের যেই ইনস্টিটিউট সেই হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্যানেল আর প্রার্থীরা দিয়েছে তাদের ইশতেহার। ফরহাদ বিন নূরের একটি প্রতিবেদন আছে এই বিষয়ে, দেখে নেব সেটি। আগামী 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রাচ্যের অক্সফোর্ড তকমা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে নানান সংকট। দীর্ঘদিন পরে হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে তাই তো প্রার্থীরা তুলে ধরেছেন ইশতেহার। প্রধান প্যানেলগুলো সহ অন্য প্যানেলগুলোর ইশতেহারে কি রয়েছে? কারো কারো ইশতেহারে মৌলিক অনেক বিষয়ে মিল থাকলেও অনেকের ইশতেহারে কিছু ভিন্নতাও রয়েছে, আবার অনেকের ইশতেহারে আছে অনেক চমকও। ছাত্রদল সমর্থিত প্যানেল 10 দফা ইশতেহারে মোট 65টি প্রতিশ্রুতি তুলে ধরেছে। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্যসেবা, কারিকুলাম ও গবেষণার আধুনিকায়ন, পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শাটল সার্ভিস, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষাঋণ ও কর্মসংস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ, ডিজিটাল সুবিধা ও সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস এবং কার্যকর ডাকসু প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। আর রয়েছে গেস্ট রুম, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন পীড়নের মতো চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করা। আমরা আমাদের যেই 10 দফা ইশতেহার সেটা আমরা পাঠ করেছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতই প্রতিফলিত হয়েছে। 12 মাস 36 সংস্কার বিষয়ক ইশতেহার ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের, যেখানে 6টি হ্যাঁ এবং 6টি না সহ রয়েছে 36 দফা। ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোসর মুক্ত করা, গেস্ট রুম, গণরুম কালচার ফিরে আসার সব পথ রুদ্ধ করার প্রস্তাবনা।
শাম্য মোফাজ্জল ও আবু বকর হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংঘটিত সব নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। আবাসন সংকটে নানা পদক্ষেপের কথাও রয়েছে এতে। খাবারের মান নিশ্চিতে নানামুখী পদক্ষেপ, আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের জন্য হলের নিয়ম সহজীকরণ, প্রশাসনিক ভবনের সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম্য নিরসন করে পেপার স্লিটস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা সহ আরও অনেক কিছুই রয়েছে ইশতেহারে। নিরাপদ ক্যাম্পাস, 2 আবাসন সংকটের সমাধান, 3 নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, 4 চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, 5 উন্নত পরিবহন, 6 ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্যসেবা। বাকছার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল 8টি প্রস্তাবনায় মোট 50 দফা দাবি উপস্থাপন করেছে। এতে প্রাধান্য পেয়েছে ডাকসুকে নিয়মিত করা, একাডেমিক, প্রশাসনিক ও গণতান্ত্রিক সংস্কার, আবাসন সংকট নিরসনে পদক্ষেপ, শিক্ষার্থীর মর্যাদা রক্ষা, ইন্টারনেট সহজীকরণ, খাবারের মান, ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম এবং নারী শিক্ষার্থীদের আবাসন। আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশে আমরা কাজ করব। নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ, এই স্লোগানকে সামনে রেখে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে উমাম্মা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি সচেতন করা, ক্যাম্পাসকে দলীয় রাজনীতি মুক্ত রাখা এবং একাডেমিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইশতেহারে 11টি লক্ষ্যমাত্রা রেখেছে প্যানেলটি। ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে, হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি। বাম সংগঠন সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ সমতায় প্রতিরোধে নিরাপদ ক্যাম্পাস স্লোগান সামনে রেখে ইশতেহারে মোট 18টি দফা তুলে ধরেছে প্রতিরোধ পর্ষদ। ছাত্র অধিকার সমর্থিত প্যানেল ডাকসু ফর চেঞ্জ 14 দফা সম্বলিত ইশতেহার দিয়েছে প্যানেলটি। ক্যাম্পাসের নানাবিধ সংকট সমস্যা তুলে ধরে যে সম্ভাবনাময় ইশতেহার দিয়েছেন প্রার্থীরা, যে প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে চাইছেন ভোট, নির্বাচিত হলে তার কতটুকু বাস্তবায়ন হবে তা সময়ই বলে দেবে। তবে এই ডাকসুর মধ্য দিয়ে দেশে দীর্ঘদিন পর যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলো তা ক্যালেন্ডারের পাতায় হোক নিয়মিত, এমনটাই তো চাওয়া সবার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শেষ হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা। বিকেল 5টা পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন প্রার্থীরা। আর এই নিয়ে বিস্তারিত জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিব, আপনার প্রথমে জানতে চাই আসলে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা, আর আজ কতজন মনোনয়ন ফর্ম জমা দিতে পারেন সে বিষয়ে কোনো ধারণা পেয়েছেন কিনা সে বিষয়েও জানাবেন। অনেক ইতিমধ্যেই কিন্তু ডাকসু নির্বাচনের ফর্ম জমা চলছে। আজকে হচ্ছে শেষ সময়, আচ্ছা শেষ দিন, এবং বিকেল 5টা পর্যন্ত আসলে প্রার্থীরা জমা দিতে পারবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে প্রায় 9:30টার পর থেকেই ডাকসুর কোষাধ্যক্ষের যে কার্যালয় সেটির সামনে কিন্তু এখানে যেই বুথগুলো না আসলে জমা দেওয়া যাচ্ছে সেই বুথগুলো প্রস্তুত আছে। আমরা একটু আপনাকে পেছনে দেখাতে চাই যে এখানে 2টি টেবিলে 4টি ভাগ করা হয়েছে এবং এই 4টি ভাগেই কিন্তু যারা প্রার্থীরা আছেন তারা তাদের মনোনয়নগুলো আজকে জমা দিতে পারবেন এবং এই জমাদানের মধ্য দিয়েই কিন্তু আসলে পরবর্তী যে তফসিল অনুযায়ী কার্যক্রমগুলো সেগুলো আসলে পরিচালিত হবে। ইতিমধ্যে আপনাকে বলে রাখি যে 17টি আবাসিক হলের যে হল সংসদীয় নির্বাচন সেখানে 754টি ফর্ম উত্তোলন হয়েছে এবং ডাকসুতেই হচ্ছে 479টি, যার মধ্যে 395টি ডাকসু এবং সিনেট সদস্য 84টি। এই প্রত্যেকগুলোই কিন্তু আসলে গেল 3 তারিখ থেকে কিন্তু আসলে জমা পড়ছিল এবং এখানে ডোপ টেস্টের যে রিপোর্ট সেটির ভিত্তিতে আসলে জমা পড়ছিল। পরবর্তীতে জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে নিয়ে আসলে দফায় দফায় শিডিউল পরিবর্তন এবং এই জমাদানের সময় বৃদ্ধির কারণে কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু আসলে জমা দিতে পারবেন। এরপরে আগামী 8 তারিখ এবং 9 তারিখে যেটি হবে যাচাই বাছাই হবে মনোনয়নপত্র এবং পরবর্তীতে 10 তারিখে তালিকা প্রকাশ হবে এবং 11 তারিখে আসলে তালিকা সম্পর্কে প্রার্থীদের কোনো আপত্তি যদি থাকে সেটি আসলে গ্রহণ করা হবে। এরপরে আসলে প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি 14 তারিখে প্রকাশ করা হবে এবং এরপরেই আসলে প্রার্থীরা তাদের যে আচরণবিধি বা যাবতীয় কিছু
সেটি অনুসরণ করে আসলে তারা তাদের যে প্রচারণা সেটি চালিয়ে যাবেন। পরবর্তীতে 25 তারিখে আসলে নির্বাচন হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো এখন আসলে সারাদিন ব্যাপী আজকে যারা মনোনয়ন তুলেছিলেন তারা মনোনয়ন জমা দিবেন এবং এর মধ্যেই যে ডোপ টেস্ট রিপোর্ট সেগুলো সহ আসলে জমা দিতে পারবেন। এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যারা ফর্ম তুলেছেন তাদের প্রায় 9টি প্যানেল হিসেবে কিন্তু আসলে ফর্ম তুলেছেন এবং কারা কারা প্যানেল দিচ্ছেন, কার সাথে কে জোটবদ্ধ হয়ে আসলে প্যানেল দিবেন সেই বিষয়গুলো আজকে জানা যাবে। ছাত্রদল আজকে প্যানেল ঘোষণা করবেন, একই সাথে ছাত্র শিবিরও। তো অনেকেই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকিবুল হাসান রাকসু নির্বাচনের সবশেষ খোঁজ খবর রাখছিলেন, জানাচ্ছিলেন আমাদেরকে। এদিকে এক সপ্তাহ পর আজ থেকে ফের স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা কার্যক্রম। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আগে 30 ও 31 আগস্ট স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে 2 দিন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও গেল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল সকল পরীক্ষাও। গেল বুধবার থেকে ক্লাস শুরুর কথা থাকলেও শিক্ষার্থী উপস্থিতি ছিল না একেবারেই, আর এতে করে বেশিরভাগ বিভাগে ক্লাস অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। পরে রোববার থেকে ক্লাস পরীক্ষা স্বাভাবিক নিয়মে পরিচালনার বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রেক্ষিতে আজ সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। বুধবারের তুলনায় আজ কিছুটা বেড়েছে শিক্ষার্থী উপস্থিতি। শত শত শিক্ষার্থী আহত হওয়ার পর ক্লাস চালু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষা কার্যক্রমে যেন ব্যাঘাত না ঘটে সেটি নিয়ে সর্বোচ্চ আন্তরিক রয়েছে প্রশাসন। এর আগে গেল 30 ও 31 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে স্থানীয়দের সাথে সংঘর্ষের জ্বালান শিক্ষার্থীরা। চট্টগ্রামের হাটাজারিতে 2 পক্ষের ভাঙচুর আর 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় শতাধিক আহত হয়েছে। এই ঘটনায় বিকেল 3টা পর্যন্ত 144 ধারা পর্যন্ত জারি করেছে স্থানীয় প্রশাসন। আর এই ঘটনায় শনিবার রাতেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বিস্তারিত দেখবেন হোসেন জিয়াদের প্রতিবেদনে। হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে তোলা এক অশালীন ভঙ্গির ছবি নিয়েই যত কাণ্ড। এই ছবিকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার সন্ধ্যায় জুলুস ফেরতদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে মাদ্রাসা শিক্ষার্থীদের। সড়ক অবরোধের পাশাপাশি ঘটে গাড়ি ভাঙচুরের ঘটনাও। এ সময় আহত হয় শতাধিক। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পুনরায় সংঘর্ষ ঠেকাতে হাটহাজারীতে আজ বিকেল পর্যন্ত 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার মীরের হাট থেকে 11 মাইল সাবস্টেশন এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং তৎসংলগ্ন এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে থাকবে 144 ধারা। এদিকে এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। 144 ধারায় চারপাশে থমথমে পরিবেশ বিরাজ করছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি, আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছায় দিব। এটা আমার কথা, ইনশাআল্লাহ। আমি আপনাদেরই লোক, আপনাদের ক্যাম্প কমান্ডার, ঠিক আছে? সো আমার উপরে এইটুকু ভরসা করেন, ঠিক আছে? বিকেলে সংঘর্ষে লিপ্ত হওয়া দুপক্ষের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এখন চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের হাটহাজারীর এখনকার বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, এই মুহূর্তে সেখানের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং 2 পক্ষের যে বৈঠক বিকেলে হওয়ার কথা তা আসলে কখন এবং কোথায় হবে? অনেক হাটহাজারীর বর্তমান পরিস্থিতি যদি বলি, সে পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। গতকাল রাত যে সংঘর্ষ হয়েছে রাতে, সেই সংঘর্ষের পর দিনের যে স্বাভাবিক কার্যক্রম সেটি একেবারেই স্বাভাবিকভাবে চলছে এবং চিরচেনা রূপে, অর্থাৎ হাটহাজারীর এই সড়কটিতে কিন্তু দিনের এই সময়টাতে তীব্র যানজট থাকে। আমরা সেই রকম দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। তবে ধ্বংসস্তূপ বা গতকাল রাতের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের চিহ্ন কিন্তু এখনও সেই সড়কটিতে বিদ্যমান। পুরো সড়ক জুড়ে ইটের কঙ্কর, পাথর এগুলো পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে পৌরসভার যারা কর্মীরা রয়েছেন তারা সেই ইটের কঙ্করগুলো তারা পরিষ্কারের কাজ করছেন এবং সেগুলো পরিষ্কার করে তারা যানবাহন চলাচলের জন্য সুযোগ করে দিচ্ছেন। এবং
এখন সেই সকল ইটের টুকরোগুলো অনেকটাই পরিষ্কার করে আনতে সক্ষম হয়েছেন তারা। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে সকালে 144 ধারার যেহেতু জারি রয়েছে, সকালে আমরা দেখেছি সেনাবাহিনীর টহল গাড়ি এই জায়গাটিতে টহল দিয়েছেন এবং সেই সাথে এখানে র্যাব সদস্যরাও কিন্তু টহল দিয়েছেন আমরা দেখেছি। এবং 144 ধারা জারির প্রেক্ষিতে কিন্তু এখানে যে কোনো ধরনের সভা সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং সেই 144 ধারা আজ বিকেল 3টা পর্যন্ত বলবৎ থাকবে। এবং বিকেল 3টায় উভয় পক্ষের সাথে এখানে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকটি উপজেলা পরিষদে হওয়ার কথা বলে আমরা জানতে পেরেছিলাম এবং সেই বৈঠকটিতে মূলত আসলে উভয় পক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এখন পর্যন্ত যেটুকু দেখছি যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানে কোনো ধরনের জমায়েত কিংবা পরবর্তীতে আবার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার মতো কোনো ধরনের পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটিতে নেই। অনেক চট্টগ্রামের হাটহাজারী থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান, যারা ছিলেন দুই পক্ষের সংঘর্ষের পরের বর্তমান যে পরিস্থিতি তার সবশেষ। এদিকে টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের বাসায় হামলা চালিয়ে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে। এই সময় দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টাও করে দুর্বৃত্তরা। মধ্যরাতে শহরের সদর রোডের সোনার বাংলা বাসভবনে এই হামলা চালানো হয়। বাসার কেয়ারটেকার জানান, রাতের খাবার খেয়ে দ্বিতীয় তলায় ঘুমোচ্ছিলেন কাদের সিদ্দিকী। মধ্যরাতে 10 থেকে 15 জন দুর্বৃত্ত বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে মই দিয়ে গেট টপকে ভেতরে ঢুকে যায় তারা। এই সময় দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গত রাত 12:30টার দিকে এই বাসায় হামলা হয়েছিল। আপনার এই 15-20 জন লোক, এই 3 জন লোক তো ভিতরেও চলে আসছিল। এই গাড়ি কোবাইছে, গেট কোবাইছে। আমরা এই রুমে থাকি, এই রুম থেকে যখন লাড়ি নিয়ে বাড়াইছি, আমি যখন বাড়াইছি তখন এই 3 জন লোক গেট থেকে বাইরে গেছে টপকে। গেটের বাইরে যায় বিগত 15-20 মিনিট এই ইট পাটকেল দিয়ে ঢালাইছে ভাই, ইট পাটকেল ঢালাইছে। পরে আমরা কোনো উপায় না পেয়ে আমরা উপরে সেফটির জন্য চলে গেছিলাম। টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী আর ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে আলাদা সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকলিমা বেগম এই আদেশ জারি করেন। রোববার ভোর 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। কাউসার, আপনার মাধ্যমে জানতে চাই আসলে যে 144 ধারার বাসাইলে জারি করা হয়েছে, এখন পর্যন্ত সেখানকার পরিস্থিতি কি, আর কাদের সিদ্দিকের বাসায় আসলে কারা হামলা করেছিল সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া সম্ভব হয়েছে কিনা? জি, আমি যেখানে আছি এখানে কিন্তু 144 ধারা চলমান রয়েছে। এখানে আমার ডান পাশে পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়াও আমি লক্ষ্য করেছি যে কিছুক্ষণ পর পর সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এবং তাদের টহল টিম গাড়ি সহ বিভিন্ন যানবাহন নিয়ে তারা টহল দিচ্ছেন। আর এছাড়াও আমি লক্ষ্য করেছি যে সকাল থেকে এখানে বিভিন্ন গোয়েন্দা ইউনিটের সদস্য যারা রয়েছেন তারাও দায়িত্ব পালন করছেন। তবে এখানে যারা আবেদন করেছিল গত 1 তারিখ কাদেরিয়া বাহিনীর যারা সদস্য ছিল তারা আবেদন করেছিল এখানে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য। পরবর্তীতে গেল 6 সেপ্টেম্বর এখানে এক যুবক জুলাই যোদ্ধা রনি নামে সে এখানে আবেদন করছিল। পরে এই দুই গ্রুপই গতকাল মাইকিং করে পরবর্তীতে রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে 144 ধারা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের যে ওসি রয়েছেন তিনি জানিয়েছেন যে তারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। আর এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তারাও বলছেন যে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারাও এখানে দায়িত্ব পালন করতেন। আর এদিকে গেল মাঝরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে শহরের বাসা রয়েছে সোনার বাংলা, সেখানে একদল দুর্বৃত্ত যারা রয়েছেন তারা হামলা করেছেন। তবে ওই বাসার যে সিসি ক্যামেরার ফুটেজ ও যারা দায়িত্বরত ছিল বাসার দায়িত্বে তারা বলছেন যে অনেকে কয়েকজন যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তারা ওই বাসায় প্রবেশ করে। পরবর্তীতে তারা পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে পরবর্তীতে তারা ওখানে বাসার যারা ছিল তাদের বাধা প্রয়োগ করলে পরবর্তীতে তারা চলে যায়। সব মিলিয়ে কিন্তু বাসাইল এবং টাঙ্গাইল শহরে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং টাঙ্গাইলের যে বাসাইলের যে পুলিশের যে ওসি রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। তো অনেক এই ছিল আমার কাছে টাঙ্গাইলের বাসাইলের 144 ধারার সবশেষ তথ্য।
টাঙ্গাইলে একই এলাকায় দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি আছে সেখানে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী কাউসার আহমেদ। এদিকে ভোলার চরনোয়াবাদ এলাকায় সদর উপজেলা জামে মসজিদের খতিব মোহাম্মদ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10:30টার দিকে বাবদা ইউনিয়নের উত্তর পশ্চিমে চরনোয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে লোডশেডিং চলার সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় নোমানীকে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমিনুল হক নোমানীকে মৃত ঘোষণা করেন। চুরি ডাকাতি রোধে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসা সব জাহাজে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে বিরোধে জড়িয়েছেন শিপিং এজেন্টরা। বন্দরের সেল থেকে ওয়াচম্যান না নিলে কোনো জাহাজকে এনওসি বা অনাপত্তিপত্র দেওয়া হবে না বলে চিঠি দেয় নিরাপত্তা দপ্তর। আর এতে করেই ক্ষুব্ধ হয় শিপিং এজেন্টরা। এ নিয়ে কার্যকর সমাধানে না এলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা সুলি। জেটি ও বহির্নোঙরে জাহাজের চুরি ডাকাতি ও জলদস্যুতা ঠেকাতে দীর্ঘদিন ধরে বন্দর কর্তৃপক্ষ তাদের সেল থেকে নিবন্ধিত ওয়াচম্যান নিয়োগ দিতে শিপিং এজেন্টদের চিঠি দিয়ে আসছিল। যদিও জেটিতে এই নির্দেশনা কার্যকর হলেও বহির্নোঙরে সীমিত সংখ্যক জাহাজ ওয়াচম্যান নিয়োগ দেয়। খরচ বেশি হওয়ায় বন্দরের সেল থেকে ওয়াচম্যান দেয় না শিপিং এজেন্টরা। সম্প্রতি এক চিঠিতে বন্দরের ওয়াচম্যান সেলের নিবন্ধিত ওয়াচম্যান ও প্রত্যয়নপত্র না দিলে কোনো জাহাজ বন্দর ত্যাগের অনাপত্তিপত্র পাবে না বলে জানানো হয়। সেই সঙ্গে ওয়াচম্যানদের ন্যূনতম মজুরি দৈনিক 1000 ও খাবার ভাতা 300 টাকা নির্ধারণ করা হয়। এটি বাস্তবসম্মত নয় দাবি করে শিপিং এজেন্টরা জানান, জাহাজে বহিরাগত লোক থাকাকে অনিরাপদ মনে করায় অনেক ক্যাপ্টেন ওয়াচম্যান নেয় না। এছাড়া আইএমও এর বিধান অনুযায়ী সিকিউরিটি লেভেল 1 মানের বন্দরে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক নয় বলেও দাবি তাদের। শিপিং এজেন্টদের অভিযোগ, বন্দরের নিবন্ধিত ওয়াচম্যানরা কোনো নিরাপত্তা সংস্থার নয়, বেসরকারি প্রতিষ্ঠানের, অথচ তাদের বেতন 3 গুণ বেশি। এক্ষেত্রে বন্দরের নিবন্ধিত ওয়াচম্যান নিতে বুকিং সেল থেকে বাধ্যতামূলক প্রত্যয়নপত্র নেওয়া তাদের জিম্মি করার শামিল। এতে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং শিপিং কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহারে নিরুৎসাহিত হবে বলে মনে করেন তারা। চট্টগ্রাম আউটার অ্যাঙ্কারেজে যে জাহাজগুলা আগমন হয় সেই জাহাজগুলোতে ওয়াচম্যান, আমাদের নিজস্ব ওয়াচম্যান এবং বন্দরের যে ওয়াচম্যান, এটার ব্যবধান হচ্ছে প্রথমত খরচ অনেক বেশি, দ্বিতীয়ত তাদের সমস্ত আসা যাওয়া যাতায়াত খরচ এবং তাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, তাদের জন্য টেন্টিংয়ের ব্যবস্থা করা, সব কিছু আমাদেরকেই করতে হবে। আলটিমেটলি এটা আমার ইমেজ ফ্যাক্টর। সো এটাকে এভাবে কঠিনভাবে, কারণ শিপিং এজেন্টকে ধরা, শিপিং এজেন্টকে দায়িত্বের মধ্যে আনা, এটা তো আমরা তো লাইসেন্সারি, পোর্টের সাথে আমরা এনলিস্টেড, কাস্টমারের সাথে এনলিস্টেড, এইভাবে জিম্মি করা তো আমাদেরকে দরকার নাই। এদিকে বহির্নোঙরের জাহাজে ওয়াচম্যান সরবরাহকারী সংগঠন বলছে, আদালতের রায় উপেক্ষা করে পেশাদারদের বাদ দিয়ে চট্টগ্রাম বন্দর বাইরের লোকদের ওয়াচম্যান সেলে নিবন্ধন করেছে, যা অবৈধ। মালিকের সাথে সমঝোতা করে বেতন দিতে হবে। আর এখন যেটা করতেছে ওরা ব্যবসার জন্য করতেছে। ওরা প্রথমত এটাকে বৈধ করতে হলে আমাদেরকে নিয়োগ দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় আছে, আমি কন্টম ফাইলও রেডি করছি সুপ্রিম কোর্ট থেকে। এক্ষেত্রে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করলে সেটি গেজেট হিসেবে প্রকাশ এবং বন্দরের ট্যারিফ কাঠামোয় অন্তর্ভুক্তের দাবি শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের। এ বিষয়ে সুষ্ঠু সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেয়ার কথাও বলেন তারা। আমাদের কথা যে স্বচ্ছতা দরকার, এটাকে যদি আজকে আমরা ট্যারিফের মধ্যে ইনক্লুড করে, সরকার যদি মনে করে যান নতুন, যেমন আমাদের আনসার, বিডিআর, এরকম যদি কোনো একটা জাহাজের পাহারা দেওয়ার জন্য যদি কোনো সংস্থা করে এটাকে দিলে তাহলে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার কস্টকে ইনভলভ করা মানে আলটিমেট আমাদের প্রোডাক্টের উপর পড়বে, আমাদের দেশের উপর। এদিকে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, আইএসপিএস কোড বা কমপ্লায়েন্স বাস্তবায়নে চুরি ডাকাতি রোধে নৌবাণিজ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে জাহাজে প্রশিক্ষিত ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। আর ন্যায্যতার ভিত্তিতে ওয়াচম্যানদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এটা বাংলাদেশের সমস্ত সমুদ্র বন্দরের জন্য যে ওয়াচম্যান আছে তাদের জন্য একটা ন্যূনতম বেতন তারা নির্ধারণ করে দিয়েছেন, যেটা অন্যান্য সমুদ্র বন্দরগুলোর জন্য কার্যকরী। ওয়াচম্যান রাখার বিষয়টা এইটা আইএসপিএস কোড অনুযায়ী আমাদের নিরাপত্তার বিষয়টা আমাদের জন্য চট্টগ্রাম বন্দরকে নিশ্চিত করতে হবে, এবং সেক্ষেত্রে ডিজি শিপিংয়ের যে ন্যূনতম ওয়েজটা দেওয়া হয়েছে সেইটা অনুযায়ী যদি সবাই করে তাহলে চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে। চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকলে আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্যই এটা নিরাপত্তা বাড়াবে। এক একটি জাহাজে গড়ে 4 থেকে 6 জন ওয়াচম্যান লাগে। চট্টগ্রাম বন্দরের ওয়াচম্যান সেলে প্রায় 650 ও মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির অধীনে প্রায় 600 ওয়াচম্যান কাজ করে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ আর হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ, আর সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। তবে শুরুতেই চলে যেতে চাই কুমিল্লাতে খালেদের কাছে। খালেদ, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে যে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে যাওয়ার ঘোষণায় গ্রাহক সেবায় এখন পর্যন্ত কোনো ভোগান্তি তৈরি হয়েছে কিনা? সমিতি 2 এর অফিসে আছি। এখান থেকে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে কর্মকর্তারা কিন্তু গণছুটিতে যাচ্ছেন। যে 4 দফা কর্মসূচি তারা গতকালকে দিয়েছেন এবং আজকে থেকেই তারা গণছুটিতে যাচ্ছেন, এবং যার ফলে একটি বড় ধরনের প্রভাব কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের মধ্যে পড়বে বলে আমরা মনে করছি। এখানে সমিতির সদস্য সমিতির যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, লাইন শ্রমিক, মেসেঞ্জার রিডার, লাইন ক্রু, এরা কিন্তু সবাই ছুটিতে যাচ্ছেন এবং ছুটির আবেদন করেছেন। আমরা কিছুক্ষণ আগেই তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে তাদের সাথে যে বৈষম্য, পল্লী বিদ্যুতের সংস্কার এবং তাদেরকে হয়রানিমূলক নানা কার্যক্রম চলমান আছে সেগুলো বন্ধ করার জন্যই তারা মূলত 4 দফা কর্মসূচি দিয়েছেন। তারা বলছেন যে পল্লী বিদ্যুতের সংস্কারের জন্য তারা যে আন্দোলন করছেন তাতে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 17 আগস্টের পরে তাদের বেশ কিছু কর্মকর্তার উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হোক এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদেরকে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং সরকার নিশ্চয়ই এই বিষয়গুলো সুবিবেচনা করবে, এটা তারা বলছেন। এবং আজকে এখানে কুমিল্লার 4টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এবং প্রতিটিতে 600 জন করে এখানে কর্মকর্তা কাজ করছেন এবং পুরো কুমিল্লাতে 17টি উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় 8 লাখের মতো। তো এখানে যদি পল্লী বিদ্যুতের কার্যক্রম বন্ধ হয়ে যায় অথবা বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সেবা যদি ব্যাঘাত ঘটে তাহলে মানুষের কিন্তু জনজীবনে বেশ প্রভাব পড়বে। তো তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গ্রাহকদেরকে আমরা কোনোভাবেই ভোগান্তি দিতে চাই না। এখানে পল্লী বিদ্যুতের স্বাভাবিক কার্যক্রম যেন চলে সেজন্য যে কয়েকজনকে থাকা দরকার সেজন্য সেরকম লোকজন এখানে থাকবে এবং আসলে এখানে প্রায় 2500-এর মতো কর্মচারী কিন্তু শ্রমিক সবাই কিন্তু ছুটিতে যাচ্ছেন। তো তারাও বলছেন যে আমাদের দাবি মেনে নিলে আমরা আসলে গণছুটির কর্মসূচিও প্রত্যাহার হয়ে যেতে পারে। অনেক এবার চলে যেতে চাই সহকর্মী রাজীবের কাছে। রাজীব, যেমনটা জানাচ্ছিলেন খালেদ কুমিল্লা থেকে, যে সেখানে আসলে কর্মকর্তা কর্মচারীরা তাদের বাধ্যতামূলক ছুটি আজকে থেকে আসলে তারা পালন করতে যাচ্ছেন। তো আপনি যেখানে আছেন সেখানেও কি এখনই সে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কিনা জানতে চাই। থেকে কিন্তু এখানকার যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু গণছুটির কার্যক্রম শুরু করেছেন এবং গতকালও তারা কেউ অফিস করেননি এবং এখানকার যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন 80% তাদের যে কর্মী রয়েছে তারা ছুটির জন্য তারা এখানে আবেদন করেছেন এবং তারা কিন্তু গতকাল থেকেই কিন্তু অফিসে আসছেন। জানিয়েছেন এখানে প্রায় 80% তাদের যে কর্মী রয়েছে তারা ছুটির জন্য তারা কিন্তু
সদর দপ্তর, যেটি সাতক্ষীরা পাটকেঘাটাতে অবস্থিত। এই অফিসের আওতায় মোট 4টি সাবজোনাল স্টেশন রয়েছে, সেগুলো কিন্তু সবগুলোতেই কিন্তু এখন সব ধরনের যে কার্যক্রম সেটি তারা বন্ধ রেখেছেন। এখানে যে অভিযোগ কেন্দ্রটি রয়েছে জরুরি সেবা দেওয়ার জন্য, সেই অভিযোগ কেন্দ্রে একজন করে কর্মী আমরা দেখেছি যে বসে রয়েছেন, তিনি কিন্তু অভিযোগগুলো নিচ্ছেন, কিন্তু যে অভিযোগগুলো আসলে আসছে সেগুলো সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ তারা নিতে পারছেন। এর কারণ হিসেবে যে সমস্ত লাইনম্যান সহ বিদ্যুৎ শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু অফিস করছেন না, যার ফলেই কিন্তু এই সমস্যাটি তৈরি হচ্ছে। একই সাথে যে সমস্ত মিটার রিডার এবং বিল সংগ্রহকারী বা বিল প্রদানকারী যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও কিন্তু কোনো ধরনের কাজ করছেন না। ফলে যারা, যেহেতু মাসের শুরু, এই সময়টিতে আসলে পল্লী বিদ্যুতের যে বিলগুলো সেগুলো বকেয়া বিল সহ বিলগুলো তারা কিন্তু প্রদান করে থাকেন এবং এই বিলগুলো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের পাঞ্জাবে বন্যা দুর্গতদের উদ্ধারকারী নৌকাডুবিতে এক শিশুসহ প্রাণ গেছে অন্তত 5 জনের। শনিবার প্রদেশটির দক্ষিণাঞ্চলের মুলতান জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাভি, সুতলেজ, চেনাব নদীর পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে 4,500 গ্রাম। রাতারাতি ঘর ছেড়েছেন 20 লাখ মানুষ। দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, আগস্টের শেষ সপ্তাহ থেকে গেল শনিবার পর্যন্ত শুধু পাঞ্জাবেই পানিতে ডুবে মারা গেছেন অন্তত 50 জন। আগামী 3 দিন পাকিস্তানের দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় এলাকায় অতিবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বন্যা দুর্গতদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য দেশজুড়ে বসানো হয়েছে 423টি ত্রাণ শিবির ও 512টি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র। 9 লাখ মানুষের পাশাপাশি সরিয়ে নেওয়া হয়েছে 13 লাখ গবাদি পশু। যুক্তরাষ্ট্রের লন্ডনে ফিলিস্তিনপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে 4 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নামের নিষিদ্ধ ওই সংগঠনের পক্ষে বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন দল। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হলে তাদের আইনি হেফাজতে নেওয়া হয়। লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, নিষিদ্ধ একটি সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে অধিকাংশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে এদের মধ্যে অন্তত 20 থেকে 25 জন সরাসরি পুলিশের উপরে হামলা করায় তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। নাইজেরিয়ার বর্নো রাজ্যের দারুল জামাল গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। এই গ্রাম ছাড়াও হামলা হয়েছে কাছের একটি সেনা ঘাঁটিতেও। এতে প্রাণ গেছে 5 সেনা সদস্যের। গেল কয়েক বছর ধরে আশ্রয় শিবির বন্ধ করে গৃহহীন নাইজেরিয়ানদের নিজস্ব গ্রামে ফেরত পাঠাচ্ছিল সরকার। তাই দারুল জামালের মতো এমনই একটি গ্রামে সন্ত্রাসী হামলায় পুনর্বাসন উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামালের বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার বোকো হারামের সশস্ত্র যোদ্ধারা মোটরসাইকেলে এসে নির্বিচারে গুলি চালায় এবং ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। পুরে ছাই হয়ে যায় 20টি বসতবাড়ি, 10টি বাস। নিহতদের মধ্যে 13 জন শ্রমিক এবং চালক ছিল বলে নিশ্চিত করেছে বিবিসি। তবে এই হামলার পেছনে বোকো হারামের প্রতিদ্বন্দ্বী কয়েকটি গোষ্ঠীর উস্কানি থাকতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে এই হামলার পর ওই গ্রামটিতে অভিযান চালিয়ে 30 জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে নাইজেরিয়ার বিমান বাহিনী। এবার খেলার প্রসঙ্গ। কাউকে জবাব দিতে নয়, নিজেদের সেরা ক্রিকেট খেলতেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এশিয়া কাপে অংশ নিতে দুবাইয়ের ফ্লাইট ধরার আগে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার জাকির আলী অনিক। 2 দফার প্রথম ফ্লাইটে দুবাই যাচ্ছে লিটন জাকের সহ 9 ক্রিকেটার। বাকিরা ফ্লাইট ধরবেন সন্ধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ ও প্রত্যাশা নিয়ে আরও একবার এশিয়া কাপের মঞ্চে যাত্রা বাংলাদেশ ক্রিকেট দলের। অতীত পরিসংখ্যান নড়বড়ে হলেও সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত এই ফরম্যাটে হ্যাটট্রিক সিরিজ জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের। মিডল অর্ডারের অন্যতম ভরসা জাকির আলীর কথাতেও মিলল শিরোপা জয়ের প্রত্যয়। ওভারঅল যদি বলেন, আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি ইনশাআল্লাহ।
টি-20 ফরম্যাটে এশিয়া কাপ খেলা হয়েছে মোটে 2 বার। 2016 সালের আসরে ফাইনাল খেললেও 2022 সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। সব ফরম্যাট মিলিয়ে 2018 সালের পর আর ফাইনালে উঠতে পারেনি টাইগাররা। বড় টুর্নামেন্টে বাংলাদেশ বরাবরই চোখ করে। ভারতীয় ক্রিকেট আলোচক আকাশ চোপড়ার এমন মন্তব্যে অবশ্য বিচলিত নন জাকের। কাউকে জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো। সবশেষ 3 টি-20 সিরিজ জয়ের পর এশিয়া কাপের দলটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দল। তাই অধরা শিরোপা খরা ঘোচাবেন লিটনরা, সেই প্রত্যাশার পারদে লেগেছে নতুন হাওয়া। প্রথম দফায় জাকির আলী অনেক ছাড়াও দুবাইয়ের ফ্লাইট ধরেছেন অধিনায়ক লিটন দাস, পেসার মুস্তাফিজুর রহমান সহ 9 জন ক্রিকেটার। সন্ধ্যার ফ্লাইটে লিটনদের সঙ্গে যোগ দেবেন দলের বাকি সদস্যরা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।